যে ওঝার শস্যের মধ্যে স্বয়ং ভূত বসে নেই সেই তাড়াবে। এবার রাজ্য প্রশাসনকে এটা করতে হবে। রাজ্য প্রশাসন করতে গেলে রাজ্যের যে অফিসাররা এই ভোটরে ভোটারগুলো ঢুকিয়েছে, এরা তো মঙ্গল গ্রহ থেকে ডিরেক্ট এসে নাম তুলেনি বা এলিয়েন নয়, এই নামটা তাদেরকেই কাটতে হবে। বিরোধী দলনেতা 1 বছর আগে অভিযোগটা করেছিলেন, আজকে শাসক দলের নেত্রী করছেন, এটা তো সিরিয়াস ইস্যু। তিনি প্রশাসনের প্রধান, তিনি যদি অভিযোগ করেন মানুষ যাবেন কোথায়? ফলে সার্বিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এগোতে হবে, তার প্রশাসনকে এগোতে হবে ভোটরে ভোটারকে দ্রুত কাটেল করতে। তা না হলে কিন্তু রাজ্যের ভোট চিত্রের ষড়লক্ষ্য সাংঘাতিক হতে পারে, যে কোনো পক্ষকে কাটতে পারে, এটা শাসক দলের এগেনস্টেও চলে যেতে পারে আমি বিশ্বাস করি। কারণ এই ভোটারগুলো ফ্লোটিং ভোটার, এদের কোনো অস্তিত্ব থাকে না, এদের কোনো রুট থাকে না। এই রুটলেস ভোটাররা কিন্তু সাংঘাতিক, বিরোধীদেরও কাটতে পারে, প্রশাসন রুলিং পার্টিকেও কাটতে পারে। দাদা, আমরা দেখলাম সংগঠনকে বার্তা দেওয়া, নেতৃত্বের মধ্যে যে কোন দলের প্রশ্ন উঠেছিল, জল্পনা চলছিল, তা নিরাময় করার চেষ্টা, এবং তারপরে কি ন্যারেটিভে খেলা হবে, অর্থাৎ আগামী নির্বাচনের ইস্যু কি হবে, তারও একটা বার্তা দেওয়ার কি মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন? যে ভোটার লিস্ট ক্লিন করার কথা বললেন, কমিটি তৈরি করলেন। না, সেটা তো একটা হেডেক, যে লাস্ট মহারাষ্ট্রে 44 লক্ষ বা দিল্লিতে 8 লক্ষ ভোটার ছিল, এটা আমরা তো শুনেছি। কিন্তু আমার প্রশ্ন যে তিনি কি কারণে বললেন আমি জানি না, কারণ এই ভোটার লিস্টের নামগুলো তো তার প্রশাসনের স্তরের লোকজনই তোলেন। তাকে, তার মানে কি প্রশাসনের স্তরের লোকজন, তিনি প্যাকেটের কথা বলছিলেন কালকে, মিষ্টি প্যাকেট, প্রশাসনের লোকজন বা প্রশাসনিক স্তরের লোকজন কি এই সাবোটাইজটা করছেন, তিনি আওয়াজ পেয়েছেন আমি জানি না। তবে কালকে যে কমিটিটা বানিয়েছেন সেই কমিটিটা পলিটিক্যাল, মাথায় রাখতে হবে। ভোটার লিস্টের নাম বাতিল করতে গেলে পলিটিক্যাল নয়, প্রশাসনিক স্তরে মুভটা জরুরি। সেক্ষেত্রে উনি যদি এই কমিটির মাধ্যমে একটা প্রশাসনিক শিবির করে নিয়ে নামগুলো কাটাতে পারতেন, আমার মনে হয় এতে রাজ্যে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারদের এটা দৌরাত্ম্যটা কমতো। সে যে যার মাধ্যমেই উঠুক না কেন, এটা কমানোর জন্য প্রশাসনিক সদিচ্ছার দরকার, পলিটিক্যাল নয়। সব বলেই খেলা হবে, উনি তো বলেছেন খেলা হবে, ক্রিকেট, ফুটবল, হকি, সব কিছু। পশ্চিমবঙ্গের স্থানীয় যে খেলাগুলো, খোখো, মানে সব ফর্মেটে তিনি ইয়ে করলেন। এবং সবে কোয়াইট ইন্টারেস্টিং, কালকে বোধহয় কয়েক মাস, 6 মাস পরে দলের সেকেন্ড ইন কমান্ডের সাথে উনি মুখোমুখি বসলেন। শুধু নয়, তাদের মধ্যে একটা আত্মিক যোগ, দলীয়ভাবে আত্মিক যোগ, দ্য ব্রিজ বিটুইন দ্য টু পোলস, তারা কিন্তু কালকে রচিত হলো। সেটা তার আগের দিনের তথাকথিত জনৈক মানে সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম ধরে ওঠার ফলশ্রুতি, নাকি অন্য কোনো নাকি কম্পালশন পলিটিক্যাল, যাই হোক না কেন, কালকে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে তিনি শুধু 294টা সিটের মুখ নন, তিনি বিরোধীদের থেকে যোজন এগিয়ে। কারণ সাংগঠনিক স্তরে কিন্তু প্রত্যেকটা ফরম্যাটের জন্য তিনি রেডি করলেন দলকে, প্রত্যেকটা ফরম্যাটে রেডি করলেন তিনি। এবং শুধু রেডি করলেন না, যে একটার পর একটা কমিটি তৈরি করলেন। দেখবেন এই কমিটির ফরমেশনে কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে স্থানীয় সব স্তরে উনি যে বামীয় কায়দা, আমি বলছি বামীয় কায়দা, বামপন্থী দলগুলো, যে রেজিমেন্টেড দলগুলোর কায়দায় যে সংগঠন গোছানো হয়, সেই গোছানো সংগঠন নিয়ে কিন্তু তিনি বার্তা দিলেন যে তিনি একটা বামপন্থী স্ট্রাকচার বা সুসংগঠিত সুশৃঙ্খল স্ট্রাকচারে চলবেন। এবং কাজলকে মানে বীরভূম, যেটা উপদ্রুত সবচাইতে এই মুহূর্তে দলীয় কোন্দলে বিদীর্ণ, সেখানে অনুব্রতকে, সিনিয়র অনুব্রতকে তিনি বুঝিয়ে দিলেন, বার্তা দিলেন যে তোমাকে চলতে হবে কাজলের সাথে হাত মিলিয়েই, অর্থাৎ মধ্যে শতাব্দীকেও রাখতে হবে। এই যে সুশৃঙ্খলার পাঠ দেওয়া, এতে কিন্তু আমি পরিষ্কার মনে করছি যে তিনি কিন্তু দামামাটা বাজিয়ে দিলেন 1 বছরের আগে, ভোটের আগে। এবং এই যে স্ট্র্যাটেজিটা কি, একদিকে কেন্দ্রের পলিসি, তারপরে দ্বিতীয় হচ্ছে হিন্দু মুসলমানের যে বাইনারিটা, সেটাকেও তিনি সফট হিন্দুজমের আঙ্গিকে দেখলেন। নয়, আপনাকে এটাও বলছি যে পশ্চিমবঙ্গের ভোটচিত্র, ভোট মেকানিজমটা তো তৃণমূল নেত্রী বোঝেন, সেটা রাদার বিরোধীদের থেকে অনেক ভালো, এটা বিরোধীরাও মানেন। সেইটাকে কত সুন্দরভাবে কন্ট্রোল করতে হয়, কারণ তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় কাটাই হচ্ছে দলীয় কোন্দল। বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন গোষ্ঠী, সেটা বিভিন্ন তোলাবাজির প্রশ্নই হোক বা যাই হোক, যেই প্রশ্নগুলোতেই থাক, তিনি যে জানেন যে এটা প্রশাসনিকভাবে এটাকে মোকাবিলা করাটা যতটা যায়, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে মোকাবিলা করাটা জরুরি। ঠিক আছে, ফলে তিনি একদিকে যেমন প্রশাসনিক স্তরে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, আবার দলীয় শৃঙ্খলার
আবদ্ধেও কিন্তু রাজনৈতিকভাবে এটা সমাধান করতে চাইছেন, কারণ জানেন বারংবার তিনি বললেন যে আমার কথা শুনতে হবে, তেমন কিছু করা যাবে না, হ্যাঁ মানে কাজ করতে হবে, নইলে আমি বরদাস্ত করব না, দয়া মায়া থাকবে না যারা কাজ করে না। এই যে কথাগুলো বললেন, সাংগঠনিক দিক থেকে 1 বছর আগে একটা বার্তা দেওয়ার চেষ্টা, এর পিছনের অঙ্ক কি? না, একটাই অঙ্ক, যে দলটা কলেবরে বেড়েছে, দলে প্রচুর শাখা পোশাখা তৈরি হয়েছে, দলে প্রচুর গোষ্ঠীকন্দল, দুদিন পর পর নিজেরা নিজেদেরকেই মানে বিভিন্ন জায়গায় মারছে, এটা তো একটা প্রমাণিত। দিদি কিন্তু জানে এটা খুব মাথা ব্যথার কারণ এটা দলে। তাই যুব ভার্সেস মানে মাদার বলুন, আদি ভার্সেস নব্য বলুন, 21 ভার্সেস প্রি 21, পোস্ট 21, যাই নামেই দেখা হোক না কেন, দিদি জানে এগুলো দলের আভ্যন্তরীণ স্ট্রাকচারটাকে নষ্ট করে দেয়। ভোটে তার ফসলটা বিরোধীরা তোলে। ফলে যেহেতু তৃণমূলের সাথে প্রধান বিরোধী দলের সিটের অনেক ফারাক থাকলেও ভোটের মার্জিনের ফারাক কিন্তু খুবই কম, 7 লক্ষের মতন, ঠিক আছে, 7%। ফলে এই জায়গায় বিগত নির্বাচনে তাদের দল 15 লক্ষ ভোট কম পেয়েছে তার আগের ভোটের সাপেক্ষে। ফলে এইসবের আঙ্গিকে তৃণমূল নেত্রী যে অনেক বেশি সচেতন, আর দিল্লি নির্বাচনটার কিন্তু তার চোখ খুলে দিয়েছে। এই কারণে কিন্তু দেখবেন তিনি বহুমুখী প্রজেক্ট নিয়ে নেমেছেন, এবং তিনি আক্ষরিক অর্থে বুঝিয়ে দিয়েছেন কোনো রকম প্যাক কিচ্ছু দিয়ে চলবে না, চলবে দল আদি ফরম্যাটে। পুরনোদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু দলে আবার নেওয়া শুরু হয়ে গেছে, কারণ এই পুরনোরা দলের সম্পদ, এটা তিনি জানেন বরাবর। ফলে এই জায়গায় কিন্তু আমি দেখছি যে তৃণমূল কিন্তু সাংগঠনিক দিক থেকে অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি শক্তিশালী এবং অনেক শক্তিশালী ফর্মে এগোনোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আইপ্যাকের সাহায্য করতে হবে, আইপ্যাককে সাহায্য করতে হবে, এই বার্তাও তো তিনি দিয়েছেন। না, আইপ্যাককে সাহায্য করতে হবে, আইপ্যাককে তিনি কিন্তু নতুন ফর্মে আইপ্যাকটাকে এনেছেন। আইপ্যাকের অনেকগুলো দিক তার কাছে উঠে এসেছিল, পয়সার বিনিময়ে ক্যান্ডিডেট করা, এটা দলের ভিতর থেকে একাধিক অভিযোগ এসেছিল। তিনি কিন্তু সেটা লাগাম দিয়েছেন প্রথমে আইপ্যাককে, তারপরে নব্য আইপ্যাক যেটা ভোট ম্যানেজমেন্ট, আজকের দিনে প্রত্যেকটা দলই ভোট ম্যানেজমেন্টকে কাজে লাগায়। এই ইভেন্ট ম্যানেজমেন্ট ছাড়া যে দল চলতে পারবে না আজকের যুগে, সব দেশে কালে ইভেন্ট ম্যানেজমেন্টটা কিন্তু ব্যবহৃত হয়, তিনিও জানেন। তাই কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্টটাকে রেখেও তিনি তার একটা দড়ি বেঁধে দিলেন কোমরে, যে আপনারা এটা কিন্তু বাধ্যতামূলকভাবে আমি নিলাম না, এটা রইল আমার কাছে অপশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট। এবং দলকেও নির্দেশ দিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছেন আইপ্যাক, নতুন ফর্মেটে আইপ্যাক, যে আইপ্যাকটা প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়, এই আইপ্যাকে কিন্তু সবাই সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। অর্থাৎ দুপক্ষকেই দিলেন, দলের কর্মীদেরকেও বার্তা দিলেন, আইপ্যাককেও বার্তা দিলেন, যে সবাইকে একটা গণতান্ত্রিক স্ট্রাকচারের দলের একটাই জিনিস মাথায় নিয়ে চলতে হবে, যে দলের সর্বা কিন্তু নেত্রী। সেই বার্তায় কি স্পষ্ট করার জন্য প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়, মানে প্রশান্ত কিশোরের আইপ্যাক যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছিল সেই আইপ্যাক নয়, নতুন আইপ্যাক যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করে, এই বার্তা দেওয়া? হ্যাঁ, এটা একদম পরিষ্কার, একদম ক্লিয়ার হয়ে গেছে এটা যেমন ঠিক। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস বললেন, যে দলের ভিতরে কিন্তু কোনো কন্দল নেই। দেখবেন কালকে অভিষেকও এই কথাটাই বলেছে, যে আমাকে রটানো হচ্ছে, আমি বিজেপিতে চলে যাবো হ্যান ত্যান। অর্থাৎ দিদিকেও উল্টো বার্তা দিল যুব নেতা, যে আমরা একসাথে লড়বো, যাই হোক না কেন ভুল ত্রুটি যেগুলো হয়েছে, মনোমালিন্য, এটা দলীয় স্তরেই আলোচনার সাপেক্ষে মিটে গেছে বা যাবে। আপাতত লক্ষ্য 26, লড়াই 26। আভ্যন্তরীণ ব্যানার্জি বাড়ির ভেতরে একটা দলীয় মানে আভ্যন্তরীণ কোন্দল, দলের রাশ নেওয়ার প্রশ্নে কোন্দল, এগুলো ছিল। আমি অভিষেককে অযোগ্য বলছি না, অভিষেকের যথেষ্ট ডাইনামিজম আছে তার পলিটিক্যাল ইয়েতে, তিনি দেখিয়েছেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দলের তো অনেকগুলো থাকে, স্তর থাকে, সেই স্তরে এখনও দলনেত্রী প্রতিষ্ঠিত দলটি দলনেত্রীর নির্দেশেই কিন্তু উজ্জ্বলভাবে চলছে। তাকে মমতা ব্যানার্জিকে তৃণমূল চেনে, তৃণমূল মানেই মমতা ব্যানার্জি। এই জায়গায় যে বাইনারিটার তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল দলের ভিতরেই, সেটাই যে সমূলে বিনাশ করা আপাতত সম্ভব না হলেও রাশ টানা যায়, সেটা কালকে অভিষেক কিন্তু আগ বাড়িয়ে বললেন। এবং এখানেই কিন্তু পরিসমাপ্তি হলো একটা, আমি বিশ্বাস করি এই দোদল্যমান অবস্থার থেকে যে একটা কালকে তৃণমূলের ভেতরে একটা ঐক্যবদ্ধের চিত্র উঠে আসলো দুটো যুযুধান গোষ্ঠীর একতা মঞ্চের, এতে কিন্তু 26-এ তাদের ভালোই হবে। সেক্ষেত্রে যে আমি বেঈমান নই সেকেন্ড ইন কমান্ডকে বলতে হচ্ছে, এই কথাটা একজন মমতার পরেই অভিষেক, এই কথাই তো সবাই বলে থাকেন, তাকে বলতে হচ্ছে, সেটা কতটা লজ্জাজনক হতে পারে? না, এটা লজ্জা নয়। রাজনীতিতে লজ্জা বলে ব্যক্তিগত বলে কিছু হয় না। রাজনীতিতে ব্যক্তিগত সত্তার কোনো দাম নেই। তাহলে মমতা ব্যানার্জি একাধিকবার
সরকার এনডিএ সরকার ছেড়েছে, আবার এনডিএ সরকারে ব্যাক করে গেছে, দপ্তরহীন মন্ত্রিত্ব পেয়েছে। রাজনীতিটা ব্যক্তিগত নয়, রাজনীতি তো সার্বিক, রাজনীতির সার্বিক স্তরেই তিনি এই কথাটা বলেছেন এবং আমি বিশ্বাস করি এটা স্বাস্থ্যকর হয়েছে তৃণমূলের জন্য। কারণ অগণিত ভক্ত কিন্তু, সমর্থক কিন্তু তৃণমূলের অভিষেকেরও আছে। আশা করি তৃণমূলের ভেতরেই এই যে অভিষেকপন্থী যে তথাকথিত শিবিররা, তারা এবার উজ্জীবিত হবে, দলের মূল স্রোতে তাদেরকেও আনা হবে এবং একটা সার্বিক ভালো ডেমোক্রেটিক চিত্র আমরা দেখতে পাবো রাজনীতি দলের হিসেবে শাসক দলের মধ্যে। আমার একটা শেষ প্রশ্ন, আমরা দেখেছিলাম 2021 এবং 2024 আগে ইভিএম কারচুপির প্রসঙ্গ উঠেছিল, এবার ভুয়ো ভোটার, নতুন ন্যারেটিভের জন্যই কি ভুয়ো ভোটারের প্রসঙ্গ? হ্যাঁ, এটা হতে পারে। শাসক দলের নেতা প্রত্যেকটা ইয়ারেই একটা করে ন্যারেটিভ তৈরি করে। আগেরবার ছিল ক্যাকাছিচি, সংখ্যালঘু ভোটারদের মধ্যে একটা ভয়ানক তৈরি করে, এবং সেটার পুরো ফেয়ার পলিটিক্সটায় ফসল কিন্তু তৃণমূল তুলেছিল। এবার এই ফেয়ার পলিটিক্সটায় তিনি গুজরাট, হরিয়ানার নাম, বিজেপি শাসিত রাজ্যের নাম তুলছেন। এই ফেয়ার পলিটিক্সটা একটা কৌশল, আমি বারবার বলি, বিভিন্ন চ্যানেলেও বলেছি, এই পলিটিক্সটা এবার বিরোধীরা কতটা কাউন্টার দিতে পারে সেটা এখন নিয়ে, কারণ মানুষ সচেতন, মানুষ জানে নির্বাচনের তালিকায় নাম তোলা, নাম বাতিল কিভাবে হয়। এখানে শাসক দলের ভূমিকাটা, শাসক দলের প্রশাসনের ভূমিকাটা বড় থাকে। ফলে মানুষ এবার সিদ্ধান্ত নেবে, শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ, প্রত্যেকের হাতে মোবাইল আছে, তারা জানবে যে রাজ্যের কোন স্তরে কোন সদস্য এটার সাথে যুক্ত, কেন্দ্রের কোনো প্রতিনিধি আদৌ এটার সাথে যুক্ত কিনা। অর্থাৎ ফেয়ার পলিটিক্স কিন্তু ডেমোক্রেসির জন্য এটা ভয়ানক দিক। এখানে মানুষের মূল্যায়ন করার ক্ষমতা হারিয়ে যায় ভয়ের জন্য। ফলে মানুষ প্লিজ ভয় পাবেন না, কেউ আপনাকে দেশ থেকে তাড়াবে না। আপনার নাম আপনার থাকবে, শুধু সঠিক প্রসিডিওর মেনে অনলাইন অ্যাপ্লাই করে আপনি আপনার ভোটটা এনলিস্ট করতে পারেন ভোটার লিস্টে, কিংবা ভুয়ো ভোটারদের চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে নাম কাটা যাবে। মানে ক্যাকাসিসি, ইভিএম কারচুপি, তারপরে ভুয়ো ভোটার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই বিষয়ে একদম মাস্টার স্ট্রোক? একদম। দেখবেন বামফ্রন্টের সময় তিনি বলেছিলেন 1 কোটি ভোটার বাংলাদেশি বামেদের জেতায়, এবং এনআরসির দাবি করেছিলেন, ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন। এনআরসির দাবিটা ওনার, আজকে যেটার বিরোধিতা উনি করেন। ফলে আপনি যখন প্রসঙ্গ তুললেন, আমি বললাম যে এইটা কিন্তু ফেয়ার পলিটিক্স, এটা রাজনীতির পার্ট করে নিয়েছেন মমতা ব্যানার্জি। ফলে এখান থেকে মানে তিনি দক্ষ এই বিষয়ে প্রচুর। ডিরেল হলে রেলমন্ত্রী থাকাকালীন উনি বামেদের দোষ দিতেন যে বামের নেতারা কলা খেয়ে কলার চোখলা রেল লাইনের উপরে রেখে দিত, তাই রেল স্লিপ কেটে যেত। মানে আমার নিজের কোনো দোষ নেই। ফলে এটা করছেন, তবে মানুষ বিচার করবে, লাস্ট লড়াইটায় মানুষ দেখবে।